নিজের জন্য কোনো ভালো খাবার বাইরে থেকে আনলে ওকে না দিয়ে মুখে দিই না। আর এই মেয়েটাই আজ আমায় গা দিয়ে পচা কথা বলছে। এলিজা এবার টেবিলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, আপু, আপনার প্রেগন্যান্সির কয় মান্থ হয়েছিল? আমি কথা বলিনি, মাথা নত করে বিছানায় পা গুটে বসে থাকি। ও মিটিমিটি হাসে, তারপর আবার মুখ মলিন করে বলে, রাগ করছেন কেন? আপনি তো জানেন না, প্রিয়া আপু যখন বলল 5 মাসের একটা বাচ্চাকে মেরে ফেলেছেন, আপনি মানে অ্যাবর্শন করিয়েছেন, শুনে এমন খারাপ লাগলো। আপু, আপনি কাজটা ভালো করেননি। আপনি কি জানতেন না বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে মিলিত হওয়া হারাম? এক হুজুরের কাছে শুনেছি, কোনো মেয়ে যদি জেনা করে তবে পরকালে তার সাথে একটা আগুনের ফেরেশতা সেক্স করবে, তারপর মেয়েটা কনসিভ করবে, মেয়েটার পেটে আসবে একটা আগুনের বাচ্চা। সেই বাচ্চা প্রসব করতে গিয়ে কি হবে বুঝতে পারছেন? আমি ওর দিকে তাকাতে পারছি না, কিন্তু ওর সাহস মাপছি। ওর মুখে এসব নোংরা কথা কিভাবে আসছে, তাও আমার নাকের ডগায় বসে বসে বলছে। কিন্তু আমি আর কি করব? কথা বলতে গেলেই তো বিপদ। এমনিতেই সব গেল, মান সম্মান চুলোয় গেছে। তল্লাটে যে সিকিভাগ আছে তা রক্ষা করতে না পারলে সর্বনাশ হবে। বেঁচে থাকার শেষ সম্বল একেবারেই খুয়ে যাবে। একদিন এখানে থাকার পর আমি বুঝতে পারলাম ঘটনা প্রিয়া আর এলিজা ছাড়া আর কেউ জানে না। ওরা জানায়নি, তাই অন্য কাউকে কিছু বলেওনি। এমনকি সেদিন যে মেয়েটা হাসছিল সেও কিছু জানে না, এমনিতেই হাসেছিল। এর চেয়ে খারাপ কিছু ঘটলো এর পরের দিন। এলিজা তার 3টি মেয়ে বন্ধু নিয়ে এলো ঘরে। এলিজাকে নিয়ে 4 জন ওরা রাতে এখানে থাকবে। এলিজা একটু পর বলল, আপু, আপনি ঘুমিয়ে যান, আজ সকাল সকাল। আমি অবাক হয়ে বললাম, কেন? আমার তো পড়াশোনা আছে, এক্সাম খুব কাছে। এলিজা কড়া গলায় বলল, আপনাকে ঘুমানোর কথা বলেছি, শোনেননি? যান, মশারি টানিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি ধমকে উঠাতে চেয়েছিলাম এলিজাকে, কিন্তু পর মুহূর্তে হুঁশ ফিরে এলো। মনে মনে ভাবলাম সর্বনাশ করে ফেলেছিলাম তো। ওকে ধমক দিলে ও সারা হোস্টেল করে ফেলবে চিৎকার করে এক। তারপর সবাইকে বলে দিবে হয়তো আমার বিষয়ে জানা সব কিছু। আমি ওর থেকে যেমন ধীরে ধীরে হেঁটে বিছানার কাছে গিয়ে মশারি টাকলাম, তারপর বিছানায় ঘুমাতে গেলাম। কিন্তু চোখে ঘুম আসছিল না। ওরা 4 জন খুব জোরে জোরে চিল্লাপাল্লা করছিল। হঠাৎ এলিজা ওদেরকে বলল, মামারা, তোদেরকে আজ একটা সারপ্রাইজ দিব। ওরা এবার অবাক হয়ে বলল, কি? এলিজা তাড়াতাড়ি করে ব্যাগ থেকে এক প্যাকেট ব্যানসন সিগারেট বের করলো, একসাথে একটা ডিসলাইটের প্যাকেট। বাকি 3 জন জিনিসটা দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিন্তু ওদের থেকে একজন চাপা গলায় বলল, এই আপু, মনে হয় এখনো ঘুমায়নি, উনি দেখলে সর্বনাশ হবে। এলিজা ফিক করে হেসে উঠল। হেসে ওই মেয়েটার নিতম্বরে চাপড়ে বলল, ও সজাগ থাকলেই কি আর ঘুমাইলেই কি, বাল আসে যায় রে। আমি ওর বাপের পয়সায় সিগারেট কিনি নাকি ও আমার মারপেটের বোন হয়? বাকিরা 3 জন ওর দিকে অবাক চোখে তাকায়। তারপর বুঝে ফেলে মুহূর্তে এই রুমে আমি কতটা অসহায় প্রাণী। এবার ওরা 3 জনই সমান তালে স্ল্যাং ভাষায় ইউজ করতে থাকে। কি সব নোংরা নোংরা গল্প যে ওরা করে। এবার 4 জনের সিগারেট ধরে একসাথে। এলিজা একাই 3-3টে সিগারেট ঠোঁটে নিয়ে টান দেয়। তারপর ধোঁয়াটা আমার দিকে ছেড়ে দিয়ে একটা স্ল্যাং বাক্য ছুঁড়ে বাকি 3 জন একে অপরের উপর গড়াগড়ি খেতে খেতে অট্ট হাসিতে পড়তে থাকে। আর আমি শুয়ে শুয়ে সব মুখ বুজে শক্ত করে ওনার চেপে ধরে কাঁদি। আর মনে মনে ঠিক করি কালকেই চলে যাব আমি এখান থেকে। এখানে আর এক দণ্ডও নয়। এখানে থাকলে পড়াশোনা তো দূরের কথা, এমনিতেই মরে যাব আমি। ওরা আরও বেশি কিছু করবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ করতে গেলেই ওরা আরও বাড়বে। তখন জনে জনে আমার নামে লাগিয়ে বেড়াবে, ওইসব নোংরা কথা আর প্রচার করবে। সারাটা রাত আমার নির্ঘুমে কাটলো। ঘুম হবে কিভাবে? মানুষ সব কিছু সহ্য করতে পারলেও অপমান সহজে সহ্য করতে পারে না। বালিশের পেটে মুখ খুঁজে সারা রাত ভর করে কেঁদেছিলাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেল, মাথা ব্যথা হলো। সকালবেলা বিছানা থেকে উঠতে গিয়ে দেখি আমি কিছুটা উঠতেই পারছি না, শরীর দুর্বল লাগে। আমার হঠাৎ মনে হচ্ছে আর না, আজকে এখান থেকে আমার সরে যাওয়া উচিত। এখানে আরেকটা দিন থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব, বাঁচবো না। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, জামাটা পাল্টে নতুন জামা পরলাম।
তারপর ব্যাগ থেকে কালো ফোরকাটা বের করে পরলাম, হাত পায়ে মোজা পরলাম, হিজাব দিয়ে মাথা ঢেকে মুখ ঢেকে নেকাব পরলাম। কাউকে আর এই মুখ দেখাবো না। নীরবে নির্ভীতে হোস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াবো। চলে যাবো এখান থেকে চিরতরে। কিন্তু তখন মনে করে কি যেন এক খেয়াল এলো। মনে করে গেল বাবার মুখটা, মার কথাগুলো। আমি বলেছি পারবো, পারতেই যে হবে আমায়। তাছাড়া ট্রেনে বসে ভাইয়াকে কথা দিয়েছি আমি, ভাইয়ার জন্য সব করতে পারি। এখন যদি হঠাৎ করে চলে যাই, তবে ভাইয়া আর আমায় ভালোবাসবে না, আমার ছায়াটুকুও দেখতে পারবে না। বাবা মাকে কত বুঝিয়ে সুঝিয়ে ভাইয়া রাজি করিয়েছে। এখন আমি বাড়িতে চলে গেলে ভাইয়া তো মা বাবার কাছেও ছোট হবে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যতই কষ্ট হোক আমাকে করতেই হবে। রাজি আছি আমি, তবুও ভাইয়াকে বাবা মার সামনে ছোট করব না। পরিহিত বোরকাটা আবার খুলে ফেললাম, হাত থেকে ব্যাগটা নামিয়ে রেখে দিলাম জায়গা মতো। তারপর বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ঘুম আসছিল না আমার। বারবার এলোমেলো চিন্তা এসে যাচ্ছিল মাথায়। আমি খুব চেষ্টা করছিলাম আমার ফোনটাকে নিয়ে যেন কোনো চিন্তা ভাবনা না আসে মাথায়, কিন্তু তবুও আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম এবং খানিক সময় পরেই ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল সিগারেটের ধোঁয়া নাকে নিয়ে। চোখ মেলে দেখি রাত হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছি আমি। গত রাতে এলিজার যে 4 জন বন্ধু এসেছিল, ওরা আজকেও এসেছে। এদের সাথে আরও নতুন 2 জন। এই মেয়ে দুটোকে দেখতে কেমন যেন ছেলে ছেলে মনে হচ্ছে, পোশাক আশাক ছেলেদের মতো, চুলের রিস্টাইল বাজে, চোখের ফুরোর মাঝখানে টান টান করা দুধ বরাবর কাট। ওরা যেন পশ্চিমা দেশগুলোর ফুটবল প্লেয়ার। ওরা সিগারেট খাচ্ছে, স্ল্যাং ভাষায় কথাবার্তা বলছে। একজন আমাকে দেখে কি একটা নোংরা কথাও বলেছে। বাকি সবাই আমাকে উদ্দেশ্য করে কথাটা শুনে হেসে কুচি কুচি হচ্ছে। আমি ভাবলাম আজ আর বিছানা থেকে উঠবো না, চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকবো। তবে আমায় নিয়ে এসব বেশি কিছু বলবে না। কিন্তু আমি যদি একবার শুধু জাগ্রত দেখে, তবে আমায় নিয়ে অনেক তামাশা করবে। কারণ ওরা সবাই জানে যে আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। কারণ প্রতিবাদ করলে ওরা সব কিছু প্রকাশ করে দিবে মানুষের কাছে। এটাই আমার দুর্বলতা। এই দুর্বলতার সুযোগই ওরা নিচ্ছে এইসব করে। কিন্তু ঘুমের ভান করেও রেহাই হলো না। ওরা একটা পরামর্শ করলো। চুল ছোট করে কাটা মেয়েদের একজন বলল, দোস্ত, একটা গেম খেলি চল। ওরা সবাই আগ্রহ ভরা গলায় বলল। কি গেম খেলবি? এলিজার দিকে তাকিয়ে মেয়েটা বলল, তোর এই আপুকে একটু সাইজ করব। তুই না বলেছিলে ও একদিন তোকে চর মেরেছিল? এর প্রতিশোধ নেব। এলিজা বলল, কিভাবে নিবি? তোরা ওর হাত পায়ে শক্ত করে ধরবি, একজন মুখেও চেপে ধরবি, আর আমি ওর সব জামা কাপড় টেনে টেনে খুলবো। ওর মুখ থেকে এমন কথা শুনে ওরা চোখ বড় বড় করে তাকালো। একজন বলল, ধুর বাল, ওরে নুট করলেও কি হবে? ও কি ছেলে নাকি রে? নাকি আমরা ছেলে? চুল কাটা মেয়েটা হেসে বলল, ওর কিছু পিক তুলবো, তারপর ওইগুলো মেমোরিতে রেখে ওকে প্রতিদিন জ্বালিয়ে মারবো, ওকে ব্ল্যাকমেল করব। দেখবি তখন যা করতে বলবো, স্ক্যান্ডাল ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বেচারি সব করতে রাজি হবে। ওদের প্রত্যেকেই কেমন করে যেন হেসে উঠল। তারপর ওরা প্রস্তুত হয়ে এগিয়ে আসতে লাগলো আমার বিছানার দিকে। ভয়ে আমার গা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওদের হাত থেকে আমার বাঁচার উপায় কি? আমি কি করব এখন? আমার কি করা উচিত আসলে? ওরা প্রায় বিছানার কাছাকাছি হতেই আমি ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম। আমাকে বসতে দেখে ওরা কেমন থমকে গেল। একটা মেয়ে তো একেবারে দরজার কাছাকাছি চলে গেল। এলিজাও তবুও বুক ফোলা ভাব নিয়ে আছে। আমি হাঁটু ফজ করে আমার মাথার চুল ঠিক করতে করতে ঝাঁঝলো গলায় বললাম, কি? আয় আয় না, এগিয়ে আয়। ওরা সব কজন ভয়ে চুপসে গেল। বুড়ো আর চুল কাটা মেয়ে দুটো একবার একেবারে বিড়াল সেজে গেছে। আমি আবার বললাম, আয়, আসছিস না কেন? আয় এখন। এলিজা বলল, আপনি কিন্তু আমার বন্ধুদের অপমান করছেন। আমি কিন্তু প্রভোস্ট ম্যামের কাছে কমপ্লেন করব আপনার নামে। আমি বিছানা থেকে উঠতে বললাম, কি কমপ্লেন করবি তুই আমার নামে? এলিজা বলল। এটা কি আপনাকে বলতে হবে? এবার আমার রাগ মাথায় চড়ে বসলো। অনেক অপমান সহ্য করেছি, আর না। এই মেয়েগুলো বকে যেতে শুরু করেছে। সাহস বেড়ে গেছে এদের। এবার একটু শিক্ষা না দিলে অন্য সব বড় বোনদের সাথেও এমন বেয়াদবি করবে।
আমি দ্রুত পায়ে হেঁটে এলিজার কাছে গেলাম। এক হাতে ওর কান টেনে ধরে অন্য হাতে গালে শক্ত করে দুটো চর বসিয়ে দিলাম। চর খেলে ও গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। রুমের ভেতর ওর বন্ধুগুলো এতক্ষণে যে এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল, ওরা অতক্ষণে দরজা খুলে নিরুদ্দেশ হয়ে গেছে। এলিজা রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু আমি ওকে বাইরে যাওয়ার সুযোগ দেইনি। রুমের দরজা আটকে দিয়ে বলেছি, এক পায়ে দাঁড়া। এলিজা বলল, এক পায়ে কেন দাঁড়াবো? আমি এবার ওর গালে আরও একটা চর বসিয়ে দিলাম। দাঁড়া বলছি, নয়তো থাবড়িয়ে চাফড়ার দাঁতগুলো সব ফেলাই দিব, বেয়াদব মেয়ে। এলিজা ভয়ে কাঁপতে শুরু করলো এবং এক পায়ে দাঁড়ালো। আমি এবার বললাম, কান ধর। এলিজা কান ধরতে চায় না। আমি ওকে ধমক দিলাম, এমনভাবে ধমক দিলাম যেন আওয়াজটা বাইরে না যেতে পারে। এলিজা ভয় পেল, বুঝতে পারলো ও আমায় যা ভেবেছিল আমি আসলে তা না। এলিজা কান ধরলো। আমি এবার ওর দিকে চোখ লাল করে তাকালাম, তারপর বললাম, পিয়া তোর কাছে কি কি বলেছে? এলিজা চুপ করে থাকে, মুখ খুলে না। আমি ওর কাছে গিয়ে মাথায় একটা জোরে চাটি মারতে সে হড়বড় করে বলতে শুরু করলো। বলল, টিয়া আপু বলেছে আপনি নাকি আমান ভাইয়ের সাথে মিছিমিছি বিয়ে করেছেন। মানে আপনার দু একজন বন্ধু জানে আপনি বিয়ে করেছেন, কিন্তু আসলে এটা নাকি বিয়ে না। টিয়া আপুও নাকি বিষয়টা জানে, আর আপনি নাকি এ বিয়ের নাম করেই আমান ভাইয়ার সাথে হোটেলে রাত পার করতেন। এরপরেই নাকি আপনি কনসিভ করেছেন শুনে আমান ভাইয়া আপনার কাছ থেকে কেটে পড়ে, আর আপনি তখন অসহায় হয়ে অ্যাবর্শন করিয়ে নেন। কিন্তু তুই আমার সাথে এসব করছিলি কেন? তোর আমার শত্রুতা কি নিয়ে? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমায় একটা চর দিয়েছিলেন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি তখন বললাম, ওই চরটা সেদিন না দিলে তুই রেগুলার আমার সামনে বসে তোর বন্ধুদের সাথে এসব নোংরা ভাষায় কথা বলতি। বড়দের সামনে এভাবে কথা বলা যে অনৈতিক তা কোনোদিন তোর বুঝে আসতো না। এভাবে তুই একদিন বকে যেতি, তারপর তোর ভালোর জন্য সেদিন চরটা তোকে দিয়েছিলাম। এলিজা চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর কেমন কাঁপছে। তাকে দেখে মনে হচ্ছে তার ভেতর এখনো রাগটা আছে। সে আজকে এই অপমানটা কিছুতেই হজম করতে পারছে না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, শোন, তোকে একটা চর দিয়েছিলাম, কিন্তু এর চেয়ে অনেক গুণ বেশি আদরও করেছিলাম। আপন বোনের মতো দেখেছিলাম। নাকি আদর করিনি? আপন বোনের মতো দেখিনি? এলিজার চোখ ভিজে উঠল। সে আমার কাছে এগিয়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলল, আপু আমি সরি, অত সব বুঝতে পারিনি আমি। আমি ওকে আমার পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এলিজা, অন্যের কথা শুনে কখনো কিছু বিশ্বাস করতে নাই। তাছাড়া অন্যের খুঁত নিয়ে কখনো ঘাটাঘাটি করা উচিত না। আজ তুই আমার খুঁত নিয়ে দৌড়াদৌড়ি করবি, কাল বাদে পরশু দেখবি তোর খুঁত নিয়ে অন্যজন দৌড়াদৌড়ি করছে। তখন তোর কেমন লাগবে বল? এলিজা কাঁদো কাঁদো গলায় বলল। আপু প্লিজ আমায় আর লজ্জা দিবেন না। আমি বললাম, তোকে লজ্জা দেওয়ার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্যই বলেছি। এখন এক কাজ কর, তুই পিয়াকে ডেকে নিয়ে আয় এখানে। এলিজার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল। খানিক পরে পিয়াকে সঙ্গে নিয়ে রুমে এলো। পিয়া রুমে এসে বিরস মুখে বলল, কিরে, আমার খবর দিয়ে এখানে আনলি কেন? আমি মৃদু হাসলাম। তারপরে বললাম, তোর সাথে আমার শত্রুতা কি নিয়ে রে পিয়া? পিয়া বিরক্তি মুখে বলল, এইসব বালমার্কা আজাইরা কথা বলার জন্য আমায় এখানে ডাকিয়ে আনিয়েছিস, ফাউল। আমি আবার হাসলাম। হেসে বললাম, বল, তোর সাথে শত্রুতা কি আমার? আমি তোর কি ক্ষতি করেছি? পিয়া রাগ দেখিয়ে বলল, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে, খারাপ হবে কিন্তু। আমি আবার একই কথা বললাম, বল, আমার সাথে কি নিয়ে শত্রুতা তোর, বল। পিয়া ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইলো। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর বললাম, তাহলে বলতে চাইছিস তোর সাথে আমার কোনো শত্রুতা নেই? পিয়া ফুসফুস করতে করতে বলল, না, নাই, এখন হয়েছে। আমি বললাম, না হয়নি, এখন বল। যেহেতু তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, তবে কেন তুই আমার বিষয়ে মিথ্যা কথাগুলো এলিজের কাছে বললি? পিয়া বলল, যা বলেছি তা সত্যি, মিথ্যে কিছু বলিনি। তুই আমার না কামান কি বালের নামের ছেলে, ওর সাথে তুই শোয়াশি করিসনি, পেটে ভেবে নিয়ে ঘুরেছিলি, বয়ফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ায় অ্যাবর্শন করিসনি। আরে শালা, উপকারের কথাটাও এভাবে ভুলে গেছিস? তোকে তো আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সেই দিন। আমি বললাম, মুখ সামনে কথা বল পিয়া, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ওইসব করিনি।
করেছিলাম আমার হাজবেন্ডের সাথে। ও আচ্ছা, গুড। তাতে আমার কি? আমায় ডেকেছিস কেন? নাকি এখন শোনাতে চাস তোদের বাসর ঘরের কাহিনী? না, এসব আমি শুনতে পারবো না, সময় নাই, পরীক্ষা ডেট হয়ে গেছে, এখন আমার ছাড়। প্রিয়া চলে যেতে চাইলো, আমি ওকে যেতে দিলাম না। পথ রোধ করে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, তাহলে এলিজার কাছে এসব বলেছিস কেন? প্রিয়া হি হি করে হেসে উঠল, হেসে বলল, কোন আইনে লেখা আছে যে কারো সম্পর্কে কিছু জানার পর তা অন্য কারো কাছে বলা যাবে না? আমার ভীষণ খারাপ লাগতে লাগলো, বরং রাগও উঠলো। আমি রাগ আর অভিমান মাখা গলায় বললাম, ছি প্রিয়া, তুই এতটা নীচ, এত নোংরা। প্রিয়া আমায় ধাক্কা দিয়ে বলল, আর তুই তুই কি রে পাল? তুই যে পেট বানালি, ওটা কি নেকের কাজ? সোয়াব পাবি এতে? আর আমি একজনের কাছে বলেছি বলে পাপ করে ফেলেছি? আচ্ছা যা, এই পাপ আমি আরো করব। কাল দুপুরের আগে দেখতে পাবি হোস্টেল আর ইউনিভার্সিটির হট নিউজ তুই। আমি চমকে উঠলাম ওর কথা শুনে, ভয় ভয়ে বললাম, প্রিয়া, আমার খুঁত নিয়ে কেন এসব করছিস? এটা তোর লাভ কি বল? প্লিজ, যা হয়েছে তা ভুলে যা, আমরা তো বন্ধুই না? প্রিয়া আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলে দিয়ে বলল, তুই আমার বন্ধু না, শত্রু। কথাটি বলে সে রুমের দিকে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি বুকে প্রচণ্ড ব্যথা আর চোখে ভরা জল নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। খানিক সময়ের জন্য নড়তে ভুলে গেলাম। এলিজা আমার সামনে এসে ভয়ে ভয়ে বলল, আপু কিচ্ছু হবে না। প্রিয়া আপু আপনাকে হুমকি দিয়েছে এমনি এমনি। আসলে ও কাউকেই কিছু বলবে না, বললে আগেই বলে দিত। আর আমায় এমনিতেই বলেছে, হয়তো ভেবেছে আমি আপনার রুমমেট কাছ থেকে। এমনিতেও আমি এক সময় সব জেনে ফেলবো। এলিজার কথা শুনে আমার মন শান্ত হলো না, কেমন ভয় ভয় করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। মনে হলো আরেকটি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দরজায় টোকা পড়ল। এলিজা গিয়ে দরজা খুলে দিল। পিয়ার রুমমেট ইলা এসেছে। ইলা আমার মোটামুটি কাছের ভালো বন্ধু। ওর সাথে অ্যাডমিশন টেস্ট কোচিং করেছিলাম একসাথে, সেই থেকে আমাদের পরিচয়। এরপর এক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, যদিও ওর সাবজেক্ট ভিন্ন। ইলা এসে আমায় ডেকে ঘুম থেকে তুলল। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বিছানার উপর বসে বললাম, ইলা, কিসের জন্য এসেছিস? ইলা বলল, দোস্ত, পিয়া যা বললো তা কি সত্যি? ইলার মুখ থেকে কথাটা শুনে মাথাটা আমার চক্কর দিয়ে উঠল। তবে কি পিয়া তার কথা মতো কাজ করেছে? জনে জনে সব কিছু বলে দিয়েছে। আমি কি আর উত্তর করব এখন? কিছুই বলার নাই, চুপ করে নিচ দিকে তাকিয়ে বসে রইলাম। ইলা বলল, কি রে বল, এত কিছু হয়ে গেল আর তুই কিছুই জানিস নি আমায়? আমার চেয়ে কি প্রিয়া তোর আপন বেশি? এলিজা এবার কথা বলল, ইলা আপু, তোনা আপুর এমনিতেই মন খারাপ, আপনি এখন যান প্লিজ। ইলা ধমক দিল এলিজাকে, বলল, বড়দের কথায় তুই সুর মেলাচ্ছিস কেন? যা, এখন তুই বাইরে যা। এলিজা চুপচাপ রুম থেকে বেরিয়ে বাইরে চলে গেল। এবার ইরা আমার মুখোমুখি হলো, তারপর বলল, জানিস, পিয়া জনে জনে তোর বিষয়টা বলে দিয়েছে। এমনকি ইউনিভার্সিটিতেও অনেকেই জেনে গেছে। আমাকে তো একটু আগে মেসেঞ্জারে দুজন জিজ্ঞেস করলো ঘটনা সত্যি কিনা। আমি বলেছি কিছু জানি না। ইলার কাছে বসে থাকতে আমার খারাপ লাগছে, ইচ্ছে করছে মরে টরে যেতে। সারা শরীর কেমন কাঁপছে আমার ঘামও হচ্ছে, মাথা বনবন করে ঘুরছে, চোখ জ্বলছে। কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না। ইলা বসে থাকতে থাকতে রুমে এলো আমার দুটো ব্যাচমেট, পিঙ্কি আর ইন্দ্রা। ওরা এসে ইলার মতো করে বলতে লাগলো, জিজ্ঞেস করলো ঘটনা কি সত্যি। আমি আগের মতোই চুপ করে রইলাম, কারণ চুপ করে না থেকে তো আর উপায় নেই। কি উত্তর দেব এদের কাছে? ওরা আমায় নানাভাবে জোর করতে লাগলো। ইন্দ্রা বলল, তোর না ছেলেটার সাথে কি এখন তোর একদম যোগাযোগ নেই? ইলা উত্তর দিল তার কথার। সে বলল, ছেলে নাকি আমেরিকা চলে গেছে। শালা হারামি একটা, উড়াল দিচ্ছে মধু খেয়ে। পিঙ্কি এমনিতে কম কথা বলে, কিন্তু আজ সেও মুখ খুললো, কথা বলল। সে বলল, শালা সব ছেলেদের এই এক বদ অভ্যেস, মেয়েদের সাথে রিলেশন করে কোনো মতে কনভিন্স করে ফেলতে পারলেই হলো, ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে তো কেল্লা ফতে। ইলা বলল, ঠিক তাই, এদের বিলিভ করাচ্ছে একটা কালসাপকে বিলিভ করা বেটার। তারপর ওরা তিনজন হেসে উঠল। ইন্দ্রা বলল, আমাদের হাসা উচিত না, তোর না ডিপ্রেশনে আছে, ওর মন ভালো না, চল আজ বিকালে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই। ইলা বলল, ঠিক আছে, চল যাই। আমি এবার কাঁদো কাঁদো গলায় ওদের দিকে তাকিয়ে বললাম,
আল্লাহর দোহাই লাগে বোন, তোরা এখন একটু থেমে যা। আমার একটুও ভালো লাগছে না, তোরা এখান থেকে যা। ইলা বলল। একা একা থাকলে তো আরো মন খারাপ থাকবে। আমি বললাম, না, একা একাই বরং আমি ভালো থাকবো। যা প্লিজ, তোরা এখান থেকে যা। ওরা তিনজন বিরক্ত মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে আরও দুজন এলো। এই দুজনের মুখেও সেই একই প্রশ্ন, সেই একই ধাঁচের কথা। আমি এবারও চুপ, কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকা যায়। আস্তে আস্তে আমার রুমটা আর আমি যেন টুরিস্ট স্পট হয়ে গেলাম। এবার অন্য হোস্টেল থেকে আমার যেসব বন্ধুরা ছিল তারও খবর পেয়ে আসতে লাগলো। দুপুরবেলা ইউনিভার্সিটিতে ক্লাস রেখে বন্ধুরা আমায় দেখতে এলো। এদের মুখে সে একই ধরনের প্রশ্ন। কি সর্বনাশ! অত সব মানুষের সামনে নিজেকে অপয়া মনে হচ্ছে আমার। ইচ্ছে করছে এখনই নিজেকে শেষ করে ফেলতে। কি হবে এই অপমান দিয়ে বেঁচে থাকতে? আজ থেকে তো আর রাস্তাতে বের হতে পারবো না। স্যার ম্যামরাও জেনে যাবে, হয়তোবা জেনেও গিয়েছে এতক্ষণে। আমি কি করব, ওদের মুখে দেখাবো? ভাবলাম সুইসাইড করব, কিন্তু সুইসাইডও এখানে করা যাবে না। একের পর এক টুরিস্টরা আসছেই, টুরিস্ট স্পট দেখে আবার যেতে চায় না। এখানে বসে বসে কত কি যে তারা শোনাতে চায়। আমার এমন করলো কেন হঠাৎ? বেবিটাকে নষ্ট না করাটাই ভালো ছিল। বেবিটাকে নষ্ট করে অনেক বড় পাপ হয়েছে, এই পাপের কোনো ক্ষমা নাই। আবার কেউ জিজ্ঞেস করছে এইসব ছেলেদিকে বিশ্বাস করতে নাই, প্রমাণ রাখতে হয়। পিকটিক তুলে রাখতে পারলি না? আরেকজন বলল, রেফট কিস করে দে, এটাই ভালো হবে। এবার ওদের সামনেই উদ্ভট একটা কাজ করে বসলাম আমি। গতকালের মতো কালো বোরকা, মোজা, হিজাব আর নেকাব নিজেকে আবৃত করলাম। তারপর ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে সোজা বেরিয়ে এলাম। হোস্টেলের বারান্দায় অনেকে আমায় ঘিরে ধরলো। ওরা আমায় ছাড়তে চায় না, যেন আমি চলে গেলে ওদের বিনোদনে ঘাটতি পড়ে যাবে। আমি যখন বেরিয়ে যাব তখন পিয়া আমার সামনে এলো। তারপর একবার চোখ মেরে আবার চলে গেল ওর ঘরের দিকে। ওর চোখ মারাটা আমার আর অত কষ্ট দেয়নি, কারণ অমানুষের কোনো কিছুতেই কিছু মনে করার নেই। যেমন মানুষ বলে যে কুকুরের কামড়ে কেউ দিলে তো আর তাকে কামড় দেওয়া যায় না, সহ্য করতে হয়। আমিও সহ্য করলাম। সহ্য করে হোস্টেলের বারান্দায় ফিরিয়ে একটা রিক্সা করে স্টেশনের পথ ধরলাম। রিক্সায় বসে থেকে আরেকবার মনে হয়েছে আমি ঝাঁপিয়ে পড়ে রাস্তায়। তার উপর আমার উপর দিয়ে একটা বড়সড় মাল বোঝাই দেওয়া ট্রাক কিংবা যাত্রী বোঝাই বাস চলে যাক, আমি ওই ট্রাক কিংবা বাসটার নিচে পড়েই চাপা পড়ে মরে যাই। কিন্তু লাফাতে পারিনি, কেন জানি তখন কান্না পেতে লাগলো। বারবার মনে হতে লাগলো মরতে আমি পারবো না, মৃত্যুকে আমি ভীষণ ভয় পাই। তখন নানান যুক্তি আসতে লাগলো আমার মাথায়। মনে হতে লাগলো সুইসাইড করা তো মহাপাপ, সুইসাইড করলে তো চিরকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। আমি তো এই সামান্য কজনের অপমানের বুক জ্বলতে থাকা আগুনটাই সহ্য করতে পারছি না। তবে কিভাবে পরকালের অত আগুন, সেই ভয়ঙ্কর এবং কালো রঙের আগুন আমি সহ্য করব? পারবো না, আমি কিছুতে এভাবে মরতে পারবো না। বাড়ি ফিরতে রাত হলো। আমাকে রাত করে ফিরতে দেখে মা ভয় পেয়ে গেলেন। মা ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, কিরে, কি হয়েছে মা? এভাবে হুট করে চলে এলি যে? মার পেছন পেছন বাবাও এসে দাঁড়িয়েছেন। আমি মার বুকের উপর এলিয়ে পড়ে কেঁদে উঠে হাউমাউ করে। মা আক্রান্তগ্রস্ত কণ্ঠে বললেন, কিরে, তুলনার কি হয়েছে তোর? বল বল মা। আমি কান্না ভেজে গলায় বললাম, মা, আমি আর ঢাকায় যাব না। ওখানে কোনো ভালো মানুষ নাই, ওখানকার সব মানুষ কেমন নিষ্ঠুর। কি হয়েছে বল তো খুলে। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, ওরা সবাই জেনে গেছে। উঠতে বসতে ওরা আমায় অপমান করে। আমি আর পারছিলাম না, মনে হচ্ছিল সুইসাইড করে মারা যাব। কিন্তু আমি মরতে পারিনি মা, আমার ভয় করে মা, মরতে আমার ভয় করে। আমার মা আমার মুখে আলতো করে একটা চড় বসিয়ে দিয়ে বললেন, কত বড় সাহস তোর, মৃত্যুর কথা বলিস? তোকে কি বড় করেছি মরে যাওয়ার জন্য? আমি আগেই জানতাম এমন কিছু হবে। তোকে ঢাকায় যেতে এজন্যই বারবার নিষেধ করেছিলাম। তোর ভাই শুনিনি, তুইও শুনিসনি। এখন কেমন হলো? আমার কপাল ভালো, আল্লাহ যে তোকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। আমার প্রাণ আমার বুকে ফিরাইয়া দিছে।
তারপর মা আমায় ঘরে নিয়ে গেলেন। সেই রাতে বাবা মা মিলে সিদ্ধান্ত নিলেন এই কয়েকদিনের ভেতর তারা আমার বিয়ে দিয়ে দিবেন, এবং আমি যে এখন বাড়িতে কিংবা আমার যে বিয়ে হবে এই খবর কিছুতেই ভাইয়াকে শোনাতে দিবেন না তারা। পরের দিন সকালবেলা বাবা ঘটককে খবর দিয়ে আনলেন। তারপর ঘটককে জিজ্ঞেস করলেন, হরমোজ, ওই যে বাহার পাটার আলাপাটা আনছিলি যে, ওই ছেলেটা প্রাইমারি শিক্ষক, ওই ছেলেটা কি বিয়ে শাদী করে ফেলছে? হজরুম ঘটক বলল। জানতে হইব ভাইজান। বাবা বললেন, জেনেই দেখো, বিয়ে করে ফেললে তো করেই ফেললো, আর যদি বিয়ে না করে তবে আবার আমার মেয়ে বিয়েটা আলাপাটা করতে পারো। আমি নিজে গিয়ে ছেলেকে দেখে আসব, ছেলের বাড়িও দেখে আসব। হরমুজ ঘটক বলল। আইসা ভাইজান। বাবা হরমুজ ঘটককে 500 টাকার একটা নোট অগ্রিম বকশিস দিলেন। হরমুজ ঘটক কর করে 500 টাকার একটা নোট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠে বলল। ভাইজান বিয়ে ছেলে করে নাই এখনো। বাবা অবাক হয়ে বললেন, তাহলে আগে যে বললা কিছুই জানো না তুমি? হরমুজ ঘটক পান চুন সুপারিতে খুয়ে যাওয়া লাল দাঁত বের করে হেসে বলল। ইয়াদ ছিল না ভাইজান, আজকে আসি, ছেলের মার সাথে কথা বলে দেখি কি কয়। রাজি হইলে আপনি যাইবেন তারার বাড়িতে, বিয়া হইব ইনশাল্লাহ, মনে খাস আশা রাখেন। বাবা হেসে বললেন। আচ্ছা, আশায় রাখলাম। হরমুজ ঘটক লাজুক ভঙ্গি করে বলল। ভাইজান এমনি না, কোন ইনশাল্লাহ আশা রাখলাম। বাবা হেসে উঠে বললেন। ইনশাল্লাহ আশায় রাখলাম। হরমুজ ঘটক চলে যাওয়ার পর বাবা মাকে বললেন। আমি না, আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়েটা হবে। মা খুশিতে হেসে উঠে বললেন। হয়ে গেলেই বাঁচি। আমার যে মেয়েটাকে নিয়ে কত টেনশন, রাতে ঘুমাতে পর্যন্ত পারি না। ওইসব কথা লোকে জেনে গেলে কি যে হবে ভাবতেই বুক কাঁপে। বাবা বললেন। ঘটক খবর জানলে আমি যাব, দ্রুত বিয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মা বললেন। তাই হোক তবে। ঘটক আমাদের বাড়িতে এলো 2 দিন পর রাতের বেলায়। ঘটকের মুখ মলিন। বাবা মনে হয় আশাহত হয়েছেন মনে মনে, তবুও হাসি মাখা মুখে বললেন। খবর কি হরমোজ? হরমুজ ঘটক মুখ মলিন রেখেই বললেন। খবর ভালো আলহামদুলিল্লাহ। মেয়ের মা বলছে আপনি গিয়ে ছেলেকে দেখে আসতেন। আপনার ইচ্ছে, যে কোনো দিন যাইতে পাইলেন। আপনি শিক্ষক মানুষ, শিক্ষক মানুষের মাইয়া তাদের ঘরে বউ হইব, এইটা শুই না তারা বেঁকে খুব আনন্দিত। বাবা বললেন। তাই নাকি? বলেই পকেট থেকে আরেকটা 500 টাকার নোট বের করে হরমুজ ঘটকের হাতে দিলেন। হরমুজ ঘটক লজ্জা মাখা ভাব করে টাকাটা হাতে নিল, তবে এবার আর মুখ মলিন না করে টাকা পেয়ে মুখে হাসি ফুটেছে। বাবা গিয়ে দেখে এসেছেন ছেলেকে। ছেলের নাম আগেও বলা হয়েছিল, মেহরাব। যতটুকু শোনা হয়েছিল তার চেয়েও নাকি বেশি সুন্দর দেখতে। বাড়ির লোক সকলও ভালো, বাবার খুব পছন্দ হয়েছে। বাবা বলেছেন তাদের লোক সকল এসে দেখে যেতে, কিন্তু মেহরাবের মা বলেছেন আমরা মেয়েকে দেখব না, আপনার ঘরদোর দেখব না। ফরদ মাস্টারের মেয়ে আমার ঘরের বউ হবে, এইটাই আমার বিরাট পাওয়া। বাবা বললেন। বিয়ের ব্যাপারে আন্দাজে কাজ না করাই ভালো। ছেলের উচিত মেয়েকে দেখা। আমার মেয়েরও তো পছন্দ আছে, দুজনকে দেখুক, কথা বলুক, পছন্দ হলে আলহামদুলিল্লাহ। বাবা কথা বলে চলে এলেন। বাড়িতে এসে বসলেন। যে কোনো দিন ছেলে আসবে আমাদের বাড়িতে, আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে। শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। ভয়ও হচ্ছিল খুব। ভয় হচ্ছে এই জন্য যে আমি একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছি। জানি না এমন সিদ্ধান্তের ফলাফল কতটা মন্দ হয়। মেহরাব এলো বাবা ওদের বাড়ি থেকে আসার 3 দিন পর। ওর পরনে একটা নীল রঙের পাঞ্জাবি, পাঞ্জাবির উপর একটা ঘিয়ে রঙের চাদর। দেখতে ভীষণ সুদর্শন, অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার মতো ছেলে। এই ছেলেকে দেখে কিছুতেই প্রাইমারি স্কুলের শিক্ষক বলে মনে হয় না। ওকে দেখে মনে হয় কল্পনার কোনো রাজপুত্র। সে যাই হোক, এখন মূল গল্পে আসি। মেহরাব আসার পর ওর জন্য শরবত নিয়ে এলাম আমি। মা বললেন, যা শরবত নিয়ে আয়। আমি এমন বোকা মেয়ে যে ওর হাতের শরবতেই গ্লাস তুলে দিতে গিয়ে ঝট করে খানিকটা শরবত ওর পাঞ্জাবিতে ফেলে দিলাম। সে আমার দিকে তাকিয়ে খানিক হাসলো। আমি বললাম, সরি। মেহরাব বলল, সরি কেন? আমি লজ্জা মাখে গলায় বললাম, আপনার পাঞ্জাবি ভিজিয়ে ফেলেছি বলে। মেহরাব তখন সরাসরি আমার মুখের ওপর বলে দিল, আপনাকে আমার পছন্দ হয়েছে। তখন বাবা মা কেউ এখানে নেই। আমি এই সুযোগে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে, যা শোনার পর
আমায় আপনার তো পছন্দ করা তো দূরের কথা, এ বাড়ি ছেড়ে কখনো পালাতে পারলে বাঁচবেন, সেই সুযোগটাই খুঁজবেন। আমি ভাবছি আপনাকে নিয়ে পুকুর পাড়ে যাব। ওখানে পুকুর পাড়ে সুপারি বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলবো। অবশ্য আপনাকে নিয়ে ওখানে যাওয়ার আমার যথেষ্ট ভয় আছে। আপনি কি সাঁতার জানেন? মেয়েরাব অবাক হয়ে বলল। পুকুর পাড়ের সাথে সাঁতারের কি সম্পর্ক? আমি বললাম, সম্পর্ক আছে। আপনি যখন আমার মুখ থেকে কথাগুলো শুনবেন তখন শিওর পুকুরে ঝাঁপিয়ে দিবেন। আর আসলে আমাদের পুকুরটা খুব গভীর, ওখানে ঝাঁপ দিলে সাঁতার ছাড়া গতি নাই। মেয়েরাব হাসলো। ওর দাঁত সরু এবং সাদা সাদা। সুন্দর মানুষের দাঁত হয় বাঁকা রোখা, ওর দাঁত সোজা, কোনো ত্রুটি নেই। সে হেসে বলল। আপনি তো সাঁতার জানেন, আপনিই রক্ষা করবেন। আমি বললাম, না, আমি সাঁতার জানলেও আপনাকে রক্ষা করব না। আপনি সাঁতার জানেন কিনা বলুন। মেয়েরাব আবারও হাসলো, হেসে বলল। গ্রামের সব ছেলেমেয়েরাই সাঁতার জানে, আমিও জানি। এমনকি আমার স্কুলের অনেক ছেলেমেয়েকেই আমি সাঁতার শিখিয়েছি। আমি আমতা আমতা করে বললাম, তবে চলুন। মেয়েরাব বলল। শিওর। পুকুর পাড়ে ফাগুনের বাতাসে আম গাছের পাতা কাঁপছে, মুকুল থেকে মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে। মেহরাব বলল। জায়গাটা দারুণ। আমি বললাম, আমার কথাগুলো শোনার পর স্বর্গকেও আপনার নরক বলে মনে হতে পারে, এই জায়গা তো তার তুলনায় নস্যি। মেহরাব খানিক চমকে উঠে বলল। তাই? আমি বললাম, হুম। তারপর বলতে শুরু বললাম আমানের সাথে আমার সম্পর্কের কথা, গোপনে বিয়ে করার কথা, নিজের অনাগত সন্তানকে হত্যা করার কথা, ইউনিভার্সিটি হোস্টেলের ডাইনি পিয়ার কথা, এলিজার কথা এবং আরও অনেকের কথা। মেয়েরাব কথাগুলো শুনে কেমন কেঁপে উঠল। সে তার চশমা খুলে আমার দিকে তাকালো, তারপর বলল। সবকিছু মেনে নিলেও একটা বিষয় কিছুতেই আমি মেনে নিতে পারছি না। আমি ভয়মাখা গলায় বললাম, কোন বিষয়টা? মেহরাব বলল। অ্যাবর্শনের ব্যাপারটা। কেন এমন করলেন আপনারা? একটা পবিত্র জীবন, একটা নিষ্পাপ জীবন কি করে শেষ করে ফেললেন আপনারা? আমি এই কথার কোনো উত্তর দিতে পারিনি। ঠোঁট কাঁপতে থাকে রীতিমতো করে, কান্না এসে যেতে চাই, কিন্তু কাঁদতেও পারি না। মেহরাব তখন হুট করে বলল। আমি আপনাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আমি চুপ করে রইলাম। সে বলল। কি শর্ত জানতে চাইবেন না? আমি বললাম, বলুন। মেহরাব বলল। আপনাকে আবার ফিরে যেতে হবে ঢাকায়, আবার পড়াশোনা রান করতে হবে। ওর কথাটা শুনে আমি চমকে উঠলাম, ভয়ে কেঁপে উঠল সমগ্র শরীর। কি সর্বনাশের কথা! এটা কোনোভাবে যে আর সম্ভব না। শুধু এই অপমানের হাত থেকে বাঁচার জন্যই যেখানে আমি বিয়ে করতে রাজি হয়েছি, আর উনি সেখানেই বলছেন আমাকে আবার ঢাকায় যেতে হবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কখনোই সম্ভব না। মেহরাব বলল। কেন সম্ভব না? আমি বললাম, আমি ওখানে গেলে এমনিতেই মারা যাব। ওরা আমায় নিয়ে তামাশা করতে করতে আমায় শেষ করে দিবে। মেয়েরা হাসলো, হেসে বলল। আর এখন যদি আপনি ঢাকায় না যান তবে আপনার কি হবে জানেন? আপনি আর কাউকে বিয়ে করতে পারবেন না, ইভেন বাড়িতেও থাকতে পারবেন না, কারণ আপনার সম্পর্কে আমি সবকিছু জেনে গেছি। এখন যদি আপনি আমার কথা না শোনেন তবে আপনার বিষয়ে জানা কথা আমি সবার কাছে বলে দেব। মেহেরাবের কথা শুনে আমার নিজেকে এত অসহায় মনে হলো। আমি ওর দিকে জল ভরা চোখে তাকিয়ে তখন বললাম, মেহেরাব প্লিজ, আপনি আমার সাথে এত বড় নিষ্ঠুরতা করবেন না, আমি সহ্য করতে পারবো না। মেহেরাব আবার হাসলো, হেসে বলল। আমি আপনার সাথে নিষ্ঠুর আচরণ করছি না, আমি আপনাকে উপযুক্ত করতে চাচ্ছি। আমি আপনার মাধ্যমে এদেশের হাজার হাজার নারীকে একটা শিক্ষা দিতে চাচ্ছি। আমি আপনাকে অনেক সংগ্রামী নারী হিসেবে উপস্থাপন করতে চাচ্ছি। আমি চাই আপনি নারী জাগরণের নতুন দ্রুত হন। আমি চাই আপনি নারীদের জন্য অনুপ্রেরণা হন। আমি চাই আপনি আপনার ভাইয়ের মুখে হাসি ফোটান। আমি চাই আপনি পরাজিত নয়, জয় হিসেবে আরেকবার গ্রামে ফিরুন। তারপর আপনার সাথে আমার বিয়ে হবে, ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে, এবং বিয়ের দিন আমি গলা ফাটিয়ে মানুষদের বলবো আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি যে ছিল তার সন্তান হত্যার সহযোগী। আমি আজ এমন মেয়েকে গ্রহণ করেছি যে ছিল অন্যের স্ত্রী। আমি এমন এক মেয়েকে আমার নিজের করে নিচ্ছি যে অন্য একটা পুরুষের কাছে প্রতারিত হয়েছে। প্রতারিত মেয়েটা তার সহজাত মেয়েদের কাছে আরো বেশি প্রতারিত হয়েছিল, অবহেলা অবজ্ঞার শিকার হয়েছিল, লজ্জিত হয়েছিল, কেঁদেছিল। কিন্তু এত কিছুর পরেও সে সংগ্রাম করে গিয়েছিল। সংগ্রাম করে সে মেয়ে আজ সফল, সে আজ বিজয়ী।
আমি আজ বিজয়ী এক মেয়েকে বিয়ে করছি, যে আজ সকল নারীর জন্য অনুপ্রেরণা। মেহরাবের এই কথাগুলো শুনে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠলাম। আর আমি তখন বললাম, আমি ঢাকা যেতে চাই, কিন্তু ওখানে পড়তে চাই না। অন্য একটা ইউনিভার্সিটিতে নতুন করে অ্যাডমিশন নিতে চাই, নতুন হোস্টেলে উঠতে চাই। মেহরাব বলল, তাহলে এটা আর সংগ্রাম থাকবে না, সহজ কিছু হবে না, আর আপনাকে দেখে নারীরা অনুপ্রেরণাও পাবে না। আমি চাই আপনি সংগ্রাম করুন। যারা আপনাকে নিয়ে মজা করছে, এক এক করে তাদের শিক্ষা দিন। আপনি যদি এক রাতে এলিজা তার বন্ধুদের শিক্ষা দিতে পারেন, তবে অন্যদের কেন পারবেন না? অবশ্যই পারবেন। মনে রাখবেন, মালালা কিংবা রোকেয়া এরা কেউ একদিনে হয়ে যায় না, কিংবা সংগ্রাম ছাড়াও এদের কেউ চিনে ফেলে না, এদের কথা কেউ স্মরণ রাখে না। একজন রোকেয়া কিংবা মালালা হতে গেলে বৈরী আবহাওয়াতেও আপনাকে উঠতে শিখতে হবে, উত্তাল সমুদ্রে সাঁতরাতে জানতে হবে। সাঁতরে জাপটে ওপারে যেতে পারলে আপনি সফল। এখানে অপেক্ষা করছে আপনার জন্য আলো। আজ যারা আপনাকে নিয়ে তাচ্ছিল্য করেছে, একদিন এই আপনাকেই নিয়ে তারা গর্ব করবে। লোকেদের কাছে আপনার হোস্টেলের মেয়েরা কিংবা ইউনিভার্সিটির বন্ধুরা বড় করে পরিচয় দিবে যে আপনি ওদের কাছে কেউ, অর্থাৎ আপনার সফলতা এদেরকেও আলোকিত করবে। মেহরাব এত সুন্দর সুন্দর কথার পরেও কিছুতেই না বলা যায় না। এমন আলোকিত একজন মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া যায় না। ফাগুন বাতাস তখনও বইছে, সেই বাতাসে আমের মুকুলের ঘ্রাণ ছড়াচ্ছে। মেহরাবের পাঞ্জাবি তীর তীর করে কাঁপছে, আমার শাড়ির আঁচল উড়ছে। কি যে ভালো লাগছে তখন। এই সময় ঠিক মেহরাবের চোখের দিকে তাকিয়ে আমি বললাম, মেহরাব, আমি আপনার শর্তে রাজি। ফাগুনের দিনগুলো বড়ই মধুর হয়। সেই মধুর এক বিকালে আমার মা হাউমাউ করে কাঁদতে লাগলেন এই জন্য যে আমার হবু বর মেহরাব মাকে বলেছে, তোর না আবার ঢাকায় যাবে, ওর অনার্স মাস্টার শেষ করবে, তারপর ওকে আমি বিয়ে করব। আর হ্যাঁ, আরেকটা কথা আছে, ও কিন্তু আগের হোস্টেলেই থাকবে। মা চমকে উঠে বললেন, এটা কিভাবে সম্ভব বাবা? আমরা তো মেয়েকে আর পড়াবো না। মেহরাব বলল, কিন্তু আমি পড়াবো। তোমার তো ইচ্ছে নাই পড়ার, সে আর পড়াশোনা করবে না। মেহরাব বলল, শুনুন মা, তোনা কিংবা আপনারা যদি আমার এই কথা না রাখেন, তবে কিন্তু আমি পাড়ার সব মানুষের কাছে তোনার বিষয়টা বলে দেব। মা চমকে উঠে বললেন, কি বলে দিবে বাবা? মেহরাব মুখ শক্ত করে বলল, তোনা গোপন একটা বিয়ে করেছিল, আরো অনেক কিছু। মা এই কথা শুনে ভয় থরথর করে কাঁপতে লাগলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না মেহরাব এই কথা কিভাবে জানলো। মা কিছু বলতে যাবেন, এর আগে মেহরাব বলল, মা, আশা করি আপনি আমার এই কথা রাখবেন। কথা না রাখলে আপনার সম্মান নষ্ট হবে, আমার না। আজ আমি যাচ্ছি, কাল সকালবেলা আপনারা আমায় জানাবেন আপনাদের সিদ্ধান্ত। যদি রাজি হন তবে আমি নিজে গিয়ে তোনাকে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবো। মেহরাব এই কথা বলে চলে গেল। মা বোকার মতো ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। রাতের বেলায় আমার ঘরে হঠাৎ করে মা এলেন। তারপর আমার ঘরের দরজা ফিরিয়ে দিয়ে আমার পাশে এসে বসলেন মা। বসে মা আমার দিকে তাকিয়ে বললেন, মেহেরাব কি করে এসব জানে? আমি বললাম, কি সব জানে? তোর গোপন বিয়ে, অ্যাবর্শন? আমি শান্ত গলায় বললাম, আমি বলেছি ওকে। মা রেগে গিয়ে বললেন, কেন বলেছিস? আমি বললাম, আমার মনে হয়েছে বলাটা প্রয়োজন তাই বলেছি। মা তখন আমার গালে শক্ত করে এক চড় বসিয়ে দিলেন। তারপর আমার দিকে আগুন চোখে তাকিয়ে বললেন, সারাটা জীবন অবুঝের মতো কাজ করলি, তোর মন যা চেয়েছে তাই করেছিস, সব নিজের ইচ্ছেতে। এতে ফল কি হয়েছে? কার ক্ষতি হয়েছে? বিপদ কার হয়েছে? তোর এবারও নিজের বিপদ নিজেই ডেকে আনছিস। বিপদের কথা বলছো কেন মা? বিপদের কি হলো? মা মুখ শুকনো করে বললেন, মেহেরাব কি বলে গিয়েছে তুই জানিস? কি বলে গেছে? তোকে আবার ঢাকায় যেতে হবে, হোস্টেলে উঠতে হবে, পড়াশোনা করতে হবে আবার। আর পড়াশোনা যদি না করিস তবে নাকি সে তোকে বিয়ে করবে না, মানুষের কাছে সবকিছু জানিয়ে দিবে ও। মার কথা শুনে আমি ফিক করে হেসে উঠলাম। মা এবার আমার প্রতি ক্ষিপ্ত হয়ে বললেন, তুই হাসছিস? হাসছি। তুমি কি ভেবেছিলে আমি কাঁদবো? মার প্রচণ্ড রাগ পেল। মা বিছানা থেকে উঠে দরজা খুলে তরতর করে হেঁটে বাইরে চলে গেল। তারপর আবার ফিরে এলো আমার কাছে, এসে রাগ মাখা গলায় বলল, তুই কি ঢাকায় যাবি? আমি হেসে বললাম, যাব, আগামী পরশুই যাব। ওই হোস্টেলেই উঠবি? আর হ্যাঁ, ওই হোস্টেলেই উঠব। মা এবার সবচেয়ে বেশি চমকালেন আর বললেন, তো আগেই চলে এসেছিলি কেন? আগে চলে এসেছিলাম, কিন্তু এখন আর আসবো না।
যদি আসিস, আসবো না। ফিরে আসলে কিন্তু কিছুতেই আমার কাছে আসা হবে না। ওই বাড়িতে তোর আর জায়গা হবে না। আমি জানি মা, এসব কিছু আমার উপর অভিমান আর রাগ থেকেই বলছে, মন থেকে একটা কথাও বলছে না। তাই আমি শান্ত গলায় বললাম, ফিরে আসলে তোমার কাছে আসবো না, সোজা বারাহাট্টা চলে যাব, একেবারে শ্বশুর বাড়ি। মা এত মন খারাপের মাঝেও হেসে ফেললেন, কিন্তু হেসে আবার মুখ আধার করে ফেললেন। তারপর মেঘ থমথমে গলায় বললেন, তুই কি ভাবছিস তোর জন্য মেহেরাব এতদিন অপেক্ষা করবে? এই 2-4 বছর? আমি বললাম, হ্যাঁ ঠিক তাই ভাবছি, সে আমার জন্য অপেক্ষা করবে। মা বললেন, ওটাও তোর ভুল ভাবনা। আমান তো তোকে মিথ্যে বলে দেশ ছাড়লো। মেহেরাব করবে কি জানিস? তোকে ঢাকায় পাঠিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেবে। এমন করে বলছো কিভাবে? অত কনফিডেন্স? হ্যাঁ, এত কনফিডেন্স। আসলে মেহেরাব তোর কাছ থেকে সবকিছু শোনার পর সে এটা মেনে নিতে পারেনি। জগতে কোনো ছেলেই পারে না তার হবু স্ত্রী এমন একটা অতীত মেনে নিতে। কিন্তু মেহেরাব সবকিছু শোনার পর তোকে সরাসরি নাও করতে পারছিল না। উপায়হীন হয়ে সে একটা গেমস খেলেছে তোর সাথে। আমান যেভাবে খেলেছিল, আমান বলেছিল বিশেষ দিব, যোগাযোগ রেখো না, এই কথা বলে উধাও। আর এই ছেলে বলে ঢাকায় গিয়ে তোর পড়াশোনা শেষ করে আসলেই পরে বিয়ে। কিন্তু মোট কথা সে খুব ভালো করেই জানে ঢাকা থেকে তুই পড়াশোনাটা কিছুতে কমপ্লিট করতে পারবি না। মা, আমি পড়াশোনা কমপ্লিট করে একবারেই আসবো এবার। পড়াশোনা কমপ্লিট করবে ভালো কথা, কিন্তু মেহেরাবকে পাবি না। মেহেরাব অন্য একটা মেয়ে দেখে ঠিক বিয়ে করে নেবে। আমি মার মুখের দিকে তাকিয়ে বললাম, মা, এটা কি তোমার অনুমান নাকি মেহরাবের পক্ষ থেকে বলা কোনো কথা? মা বলল, অনুমান। আর আমার অনুমান শতভাগ সত্য। বাহ, কিন্তু আমার কষ্ট লাগছে এই ভেবে যে তোমার এবার এই অনুমান মিথ্যা হয়ে যাবে। তখন মা বললেন, সত্যি মিথ্যা নিয়ে আমি ভাবছি না তুন্না, ভাবছি তোর জীবন নিয়ে। তুন্না, তুই এত বেকুব কেন রে মা? কেন এত সহজ সরল তুই? কেন সব কিছু মানুষের কাছে অবলীলায় বলে দিস? কেন তুই মানুষকে এত সহজে বিশ্বাস করে ফেলিস? তুন্না, তুই জানিস না বলেই বিশ্বাস করে ফেলিস। জগতের সবচেয়ে বড় কষ্ট তারই হয় যে কাউকে সত্যি সত্যি বিশ্বাস করে ফেলে। আমি মার দিকে তাকালাম, মার চোখ বেয়ে জল নামছে। মাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর ব্যথা হচ্ছে কেমন। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, বিশ্বাস করো, এমন এক বস্তু যা বিশ্বাস মানুষকে জান্নাতেও পৌঁছে দিতে পারে। সুতরাং আমাদের বিশ্বাস করা উচিত। যার কোনো কিছুতে বিশ্বাস নাই সেই অসুখী মানুষ। আমি অসুখী হয়ে থাকতে চাই না মা, আমি একটা সুখী মানুষ হতে চাই। ঠিক তখন বাবা এসে রুমে ঢুকলেন। তিনি খানিক সময় দাঁড়িয়ে থেকে থমথমে গলায় বললেন, তর্ণা, তোদের 2 ভাই বোনের সব ইচ্ছাই আমি পূরণ করেছি। মনে আছে একবার তোরা 2 ভাই বোন আমার কাছে বায়না ধরছিলি তোদের জন্য সাইকেল কিনে দিতে হবে? তখন আমার সংসার চলে না, স্কুলের বেতন নাই, তবু তোদের জন্য সাইকেল কিনে দিলাম। কিভাবে কিনেছিলাম জানিস? আমার মা মৃত্যুর সময় আমার রূপার একটা পিকদানি দিয়ে গিয়েছিলেন। ওই পিকদানিটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, বড় যত্নে রাখতাম ওটাকে আমি। সেদিন সেই পিকদানিটা বিক্রি করে দিয়েছি তোদের আবদার পূরণ করার জন্য। কিন্তু এবারে আবদারটা পূরণ করতে পারবো না আমি। ঢাকায় তোকে যেতে দেব না। আমি তোকে অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। বিয়ে তোকে দিবই, এটাই আমার শেষ কথা। জীবনে প্রথমবারের মতো বাবার কথার উপর কথা বলি আমি। বলি, বাবা, জীবনে শেষবারের মতো একটা সুযোগ চাইছি আমি, প্লিজ এই সুযোগটা আমায় দাও। কথা দিলাম আমি পড়াশোনা শেষ করেই ফিরব। বাবা আমার কথা শুনে ঈষৎ কেঁপে উঠলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, তুই পারবি না মা, এর আগেও পারিসনি। তোকে ওরা খুব অপমান করবে, তুই সহ্য করতে পারবি না এসব কিছুতে। আমি তখন অসহায় হয়ে পড়ি। পেছনের ব্যর্থতাগুলো এসে মস্তিষ্কে টুকরে ধরছে, খুব ব্যথা করছে, ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে। তবুও কাঁদি না আমি। শান্ত স্বরে বাবাকে আরেকটু কাছে ঘেঁষে আমি আমার সাহস হয়, আমি বলি, পারবো বাবা, এবার যে আমায় পারতেই হবে। বাবা বললেন, কার জন্য করতে হবে, কার জন্য পারতে হবে? মেহরাবের জন্য? আমি ডান দিকে মাথা কাত করে হ্যাঁ হ্যাঁ বলি। বাবা তখন বললেন, মারে,
এতদিন তোর জন্য কেউ কিছুতেই অপেক্ষা করবে না। তাছাড়া কেউ ইচ্ছা করে ঘরে কলঙ্ক নিতে চায় না। হয়তো আমি কিংবা তোর মা, তোর ভাই তোকে কলঙ্ক ভাবি না, কারণ আমরা তোর রক্ত, অথবা তুই আমাদের রক্ত। আমরা সত্যিই জানি, আমরা জানি এটা তোর ভুল ছিল, কিন্তু অন্য মানুষ তো এটা ভুল বলবে না। মেয়েরা যদিও মুখে বলছে এসব মেনে নেবে সে, কিন্তু আসলে সে কিছুই মানবে না। আমি তখন খপ করে বাবার একটা হাত ধরে ফেলি, তারপর বলি, বাবা, ও আমায় ছেড়ে দিক, এটা আমার কোনো দুঃখ হবে না, কিন্তু আমার বিশ্বাস করতে হবে যে সে আমায় ছাড়বে না। মানুষ লক্ষ্য ছাড়া কিছুই করতে পারে না। কারোর যদি কোনো গন্তব্য না থাকে তবে সে জীবনে কিছুই করতে পারবে না। জীবনটা তার কাছে হবে তখন কর্মহীন, লক্ষ্যহীন। আমি এমন হতে চাই না বাবা। আমি চাই মেহরাবকে পাওয়ার জন্য পড়াশোনাটা করতে। এই আশাটা না থাকলে আমি পড়াশোনাটা করতে পারবো না। কিন্তু জেনে রাখো বাবা, ও যদি আমায় বিয়ে নাও করে, আমি কিন্তু তখন প্রতিষ্ঠিত হয়ে যাব, নিজের পায়ে দাঁড়িয়ে যাব। তখন কিন্তু কারোর প্রতি আমার নিয়ে কোনো আশাই থাকবে না, নিজের কাজটা নিজেই করতে পারবো। বাবা কিছু বললেন না। রাগে অভিমানে আমার হাত ছাড়িয়ে নিয়ে উঠে পেরিয়ে রাস্তার দিকে চলে যান। রাস্তায় গা ঘেঁষে নদী আছে, খংস নদী। আমি জানি বাবা এখন নদীর পাড়ে ঘেঁষে সবুজ তুলতুলে ঘাসের উপর বসে থাকবেন। নদীতে কমে যাওয়া স্বচ্ছ জলের দিকে তাকিয়ে ভাববেন তার মেয়ে কি আসলে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি না। আর রাতে ঘরে ফিরে জানাবেন তিনি শেষবারের মতো রাজি আছেন। রাতে ঘরে ফিরে বাবা ঠিকই জানালেন তিনি রাজি আছেন, কিন্তু তার একটা শর্তও আছে। তিনি বললেন আমি যেন মেহরাবকে বলি কাল সকালে একবার মেহরাব যেন আমাদের বাসায় আসে। আমি রাতে মেহরাবের সাথে কথা বলি, মেহরাব, কাল সকালবেলা আপনার ডাক পড়েছে। মেহরাব বলে, কোথায়? আমাদের বাসায়। কে ডেকেছে? বাবা, মেহরাব আশাহত হয়। সে হয়তোবা ভেবেছিল অন্য কিছু। সে হয়তোবা ভেবেছিল তাকে আমি ডেকেছি। সকালবেলা মেহরাব আসে, তার পরনে নীল পাঞ্জাবি, পাঞ্জাবি বুকে মেঘের খণ্ড খণ্ড চিত্র। কি যে সুন্দর লাগে তাকে এইভাবে দেখতে। বাবার সাথে কথা বলার আগে সে আমায় বলে, চলো না, চলুন আমরা পুকুর পাড়ে যাই। আমার পরনে জামা ছিল। তাড়াহুড়ো করে আমি জামা পাল্টে সাদা রঙের একটা শাড়ি পরে নিই, কপালে একটা নীল সরু টিপ পরি, চোখে কাজল মাখি, হাতে একটা চিকন কালো ফিতের ঘড়ি, দু পায়ে সাদা চকচকে নূপুর। তারপর খালি পায়ে বারান্দা থেকে উঠানে নেমে বলি, চলুন। মেহরাব আমার দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর হাঁটে। আমরা গিয়ে দাঁড়াই গত পরশু দিনের সেখানটায় দাঁড়িয়েছিলাম, ঠিক সেখানেই। সেই ফাগুন বাতাস, তীর তীর করে পাতার কাঁপুনি, মুকুলের মিষ্টি ঘ্রাণ, এই সব কিছু নিয়েই আমার মুখোমুখি হয়ে দাঁড়ায়। মেহরাব বলে, আপনাকে খুব সুন্দর লাগছে। আমি মোলায়েম হাসি। মেহরাব আবার বলে, আপনাকে খুব সুন্দর লাগছে। আমি আগের মতোই হাসি। মেহরাব আমার দিকে এগিয়ে এসে এক পা দু পা করে আমার একেবারে কাছাকাছি এসে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর পকেট থেকে একটা লাল টকটকে গোলাপ বের করে আমার দিকে বাড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। তখন আমার কাছে মুহূর্তটা পৃথিবীকে স্বর্গ বলে মনে হয়। আমের মুকুলের ঘ্রাণকে মনে হয় স্বর্গের কোনো অচিন ফুলের মিষ্টি ঘ্রাণ। দিঘির জলকে মনে হয় স্বর্গের নহরের মিষ্টি জল। আমার সামনে দাঁড়িয়ে থাকা যুবক মেহরাবকে মনে হয় সে যেন এই জগতের কেউ না, সে স্বর্গের এক যুবক। আমি উম্মাদের মতো হয়ে পড়ি কেমন। তারপর হাত বাড়াই, গোলাপটা টেনে নিয়ে বুকের কাছে চেপে ধরি। আনন্দে আত্মহারা হয়ে উঠে বলি, মেহরাব, আই লাভ ইউ টু। মেহরাব আমার দিকে তাকিয়ে হাঁটু সোজা করে উঠে দাঁড়ায়, তারপর বলে, আপনার বাবা আমায় কিসের জন্য ডেকেছে আমি জানি। আমি অবাক হয়ে বললাম, কিসের জন্য? তিনি আমায় ওয়াদা করাতে চাইবেন, জিজ্ঞেস করবেন আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করবো কিনা। এই জন্য আপনাকে আমি পরীক্ষা করে দেখলাম। পরীক্ষা আপনি ফেল করে ফেলেছেন। আমি এখন আপনার বাবাকে বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করব না। আপনি আপনার মেয়েকে পড়াশোনা বন্ধ রেখে অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। কথা দিলাম ওর সম্পর্কে জানা বিষয় আমি কোনোদিন কারোর কাছে মুখ খুলব না। আপনারা নিরাপদ। আমি উদ্ভ্রান্তের মতো হয়ে ওকে জিজ্ঞেস করলাম, আমার ভুলটা কোথায় হয়েছে মেহরাব? মেহরাব রেগে যায় হঠাৎ, রেগে গিয়ে বলে, আপনি জানেন না আপনি কি ভুল করেছেন? আমি বুঝতে পারিনি।
সত্যি সত্যি বুঝতে পারিনি ভুলটা আমি কোথায় করলাম। আমায় চুপ করে থাকতে দেখে মেহরাব বলল, আপনি ভীষণ বোকা আর প্রচন্ড রকম আবেগী। বোকা আর আবেগী বলে আপনার জীবনটা আজ এমন। এই যে আমান আপনাকে ঠকিয়ে গেল, তা আপনার আবেগের জন্যই আর আপনার বোকামির জন্য। আমায় আপনি চেনেন কতদিন হলো? এই 2 থেকে 3 দিন। এই 2 থেকে 3 দিনে আপনার সাথে 8-10টা বাক্যের উপর কথা হয়নি আমার। এই 8-10টা বাক্যের কথায় কি আপনি আমায় বুঝে গিয়েছেন, চিনে ফেলেছেন আমার সবটুকু? আমি বুঝতে পারছি না মেহরাব এমন কেন করছে। আমি ওর দিকে বোকার মতো তাকিয়ে থাকি। হঠাৎ করে মুখ ভেঙে কান্না এসে যায়। ঠোঁট কাঁপে টিরটির করে সবুজ সবুজ আম পাতাদের মতো। চোখের জল টলমল করে ঢেউ খেলে যায়। আমি কাঁপা কাঁপায় গলায় ডাকি, মেহরাব। মেহরাব তখন বলে, আপনাকে আমি প্রপোজ করলাম আর আপনি 7-5 না ভেবে হুট করে রাজি হয়ে গেলেন। কি আশ্চর্য! এর নাম কিন্তু ভালোবাসা নয়, এর নাম ঠকা। ভালোবাসা আগে 1000 বার ভেবে নেওয়া উচিত। যাকে ভালোবাসবেন তাকে চিনে নেওয়া উচিত, নিজেদের মধ্যে বোঝাপড়া করা উচিত। আর একটা কথা হলো, এই যে আপনি ঢাকা যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, আপনি তো ঢাকায় গিয়ে থাকতে পারবেন না। আপনি বোকার আবেগ প্রবণ। আপনাকে যখন ওরা আঘাত করে কথা বলবে, অপমান করবে, তখন কিন্তু আপনি আবার বাড়িতে পালিয়ে আসবেন, এবং এটাই সত্যি। আমি এবার কেঁদে ফেলি, সত্যি সত্যি কেঁদে ফেলি। আমাকে কাঁদতে দেখে মেহরাবের মায়া দেখায় না। সে আমার পেছন ফেলে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যায়। বাবার সাথে দেখা করবে, কথা বলবে, হয়তো না করে দিবে। বলবে আমায় বিয়ে করবে না, বলে দিবে আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। না, যদি তাই করবে তবে আগে এত স্বপ্ন দেখালো কেন? এত এত স্বপ্ন। তারপর আবার ভিজে জিভে কামড় দিয়ে শক্ত করে আনি। কান্নার মাঝেই মনে হয় আমি আবার আবেগপ্রবণ হয়ে পড়েছি। আসলে আমাকে এখন আর আবেগী হলে চলবে না। পৃথিবীকে আবেগপ্রবণ মানুষেরা জীবন ভর কষ্ট পেয়ে যায়। এদের কপালে সুখ নামক বস্তু কোনো দিন জোটে না। মেয়েরা বাবার কাছে গিয়ে দাঁড়ায়, সালাম দেয়, কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। তারপর বাবা কিছু বলতে চাওয়ার আগে সে বাবাকে বলে, বাবা, আপনি টেনশন করছেন এবং নিরাশায় ভুগছেন যে আমি কি তোনাকে বিয়ে করি কিনা এ নিয়ে, সেটাই তো? বাবা কোনো উত্তর করতে পারলেন না। কি বলবেন বুঝতেই পারেন না। মেহরাব নিজেই ফের বলে, বাবা, আমি কথা দিচ্ছি তোনাকে আমি বিয়ে করব, কিন্তু এর জন্য তোরনাকে পড়াশোনা করতে হবে। তোরনা আমার সাথে কথা দিয়েছে যে সে পড়াশোনা করবে। তারপর মেহরাব বাবার সামনে দাঁড়িয়ে আমায় ডাকে, বলে, তোরনা, এদিকে আসো তো একটু। ওর মুখ থেকে তুমি ডাক শুনে চমকে উঠি আমি। মেহরাব এই প্রথম আমায় তুমি করে ডেকেছে। আমি ধীরে ধীরে পা ফেলে লজ্জায় লাল হওয়া মুখ নিয়ে এসে ওদের পাশে দাঁড়াই। তারপর মাথা নত করে তাকিয়ে থেকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ি। মেহরাব তখন বলে, তোরনা, তুমি কি এবার জিততে পারবে? আমি চোখ জোড়া উপরের দিকে তুলে কাঁপা কাঁপা গলায় বলি, পারবো। সে রাতেই বাবা বললেন, আমি এই বিষয়ে আর কিছুই বলবো না। মেহরাব যখন বলেছে তখন কথা শোনাই উচিত। ছেলেটা মনে হচ্ছে অনেক ভালো, তাছাড়া তার বাবাও ভালো মানুষ ছিল। আমি খবর নিয়েছি ওদের সম্পর্কে। মা তখন কেমন যেন ধরা গলায় বললেন, আমার কপালে আল্লাহ শান্তি দেয় নাই। মানুষের ছেলে মেয়েরা বাপ মার কথা শোনে, মান ইজ্জতের কথা ভাবে। আমারে যে আল্লাহ কোন জাতের সন্তান দিল, তাদের যা ইচ্ছে তারা তাই করে। বাপ মা কি বলে না বলে সেদিকে তাদের কোনো নজর নেই। মা কথাগুলো বলে অভিমানেই কেঁদে ফেললেন। মার কান্না দেখে আমার খারাপ লাগলেও আমি চুপ করে থাকি। আর মনে মনে তখন ভাবি, মা তোমার এই কান্না আমি ঠিক একদিন হাসিতে পরিণত করব। অবশ্যই এর জন্য আমার অনেক কষ্ট করতে হবে, অনেক সংগ্রাম করতে হবে। তবে আমি কষ্টটুকু এখন করতে প্রস্তুত আছি। এবার আমি বিজয়ী হয়েই ফিরব ইনশাল্লাহ। ঢাকায় যাচ্ছি, এবারও ট্রেনে করেই যাচ্ছি। ঝকঝক করে ছুটেছে ট্রেন। মেহরাবের কথা ছিল সে আমায় স্টেশন অবধি পৌঁছে দিবে, কিন্তু সে আমার সাথেই আছে এখন, ঢাকা পর্যন্ত যাবে আমার সাথে। আমি প্রথম বেলাতে ভাবতেই পারিনি যে সে আমার সাথে যাবে। ভাবছিলাম সে এমনিতেই আমার পাশে বসে আছে, কিন্তু একটু পর যখন ট্রেন ছেড়ে দিল, স্টেশন কেটে ট্রেন গেল চলে অনেক দূরে, তখনও বুঝতে পারছিলাম না কিছু। ভাবছিলাম সামনে কোনো স্টেশনে দেখা যাবে সে ঠিকই নেমে পড়বে, কিন্তু আশ্চর্য বিষয় হলো সে আমায় ভীষণ রকম অবাক করে দিয়ে সামনে আরও 2-3টে স্টেশনে নামলো না। এবার আমি তার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু
কি বলে সম্বন্ধ করব বুঝতে পারছিলাম না তাকে। সে তো আমায় তুমি করে বলেছে, আমার কি বলে ডাকা তাকে সম্বোধন করা উচিত হবে? আপনি। আরেকবার মনে হচ্ছে তুমি করেই বলে ফেলি। যদি সে তুমি করে বলতে পারে তবে আমি কেন পারবো না? তারপর মনে হলো মেহরাব তো আমার চেয়ে বয়সে অনেক বেশি বড়, বড়দের তো তুমি করে বলা উচিত নয়। তাছাড়া তার সাথে আমার এখনো বিয়েও হয়ে যায়নি, প্রেম টেমও হয়নি, আমরা ভালো বন্ধুও না। এবার একটা বুদ্ধি খেলে যায় মাথায়। ম্যাচুরেট মেয়ের মতো করে আমি বলি, মেহরাব। মেহরাব আমার দিকে তাকায়। আমি এবার ভয় ভয় করা গলায় বলি, আমরা কি তুমি 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 করে বলতে পারি? কথাটা বলার পর হঠাৎ কেন জানি নিজেকে নির্লজ্জ মনে হতে থাকে আমার। তাই শামুকের মতো নিজের খোলসে নিজেকে ঢেকে ফেলতে থাকি। হঠাৎ মেহরাব বলে ওঠে তখন। আমি তো অনেক আগে থেকেই তুমি তুমি করছি তোমায়, তুমি করছো না কেন? আমি সাহস করে বলে ফেলি, কোন অধিকারে তুমি করে বলবো? আমার তো ভয় করে। মেয়েরাও সাদা মুক্তোর মতো দাঁত বের করে হেসে উঠল। তারপর বলল, আমি যে তোমায় তুমি করে বলি সেই অধিকারেই ডাকো। আমি আরো লজ্জায় আবিষ্ট হই। তারপর ফিক করে হেসে বলে উঠি, তুমি। মেহরাব বলে, আমি কি? আমি হাসি। হাসতে হাসতে বলি, তুমি কি তা আমি কি করে জানবো? আমি কি তোমার সম্পর্কে সব জানি নাকি? তবে কতটুকু জানো? জানি তুমি একটা নাটকবাজ। বলে ফিক করে আবার হেসে উঠি আমি। মেহরাব রেগে যায় প্রচণ্ড, মুখ কালো করে অন্যদিকে তাকিয়ে থাকে। গাড়ি আরেকটু পরেই শ্রীপুর স্টেশনে পৌঁছাবে। মেহরাব আমার সাথে একদম কথা বলে না। আমি অনেক চেষ্টা করার পরেও তাকে কথা বলাতে পারিনি। সে হঠাৎ করে কানে ফোন ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সামনের স্টেশনেই নেমে যাব। একজন নাটকবাজার ঢাকা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি জানি মেহরাব তখন কাউকে ফোন করেনি। এই কথাটা আমায় শোনাবার জন্যই সে বলেছে। আমি তখন ওকে বলি, সরি মেহরাব। মেহরাব আমার দিকে ভ্রুক্ষেপ পর্যন্ত না করে। আমি এবার অনুনয়ের গলায় বলি, মেহরাব আমি অনেক সরি, মজা করেছি তোমার সাথে। মেহরাব তবুও শুনছে না। ট্রেন ছুটেছে, পাগলের মতো ছুটেছে। বাতাস বইছে, রেলের পাতের ওপাশটা ধুলো উড়ছে, বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে ধুলো। দূরে একটা মহিলাকে উদাস চোখে তাকিয়ে থাকতে দেখা গেল। আমি বুঝতে পারছি না কিছুই। মহিলা কি কারোর জন্য অপেক্ষা করছে? এই ট্রেনে করে কি তার কোনো প্রিয়জনের আসার কথা? এসব ভাবতে ভাবতে ঝট করে ট্রেন এসে গেল শ্রীপুর স্টেশনে। হঠাৎ করে ওপাশে তাকিয়ে দেখি মেহরাব নেই। বুকটা আমার হঠাৎ করে ধুকপুক করে কেঁপে উঠল। এ কি, ও কি আমায় না বলে নেমে গেছে? তবে ট্রেনের বগিদের ভেতরে খুব খুঁজি, ভিড়ের ভেতরে একজন একজন করে দেখি, কিন্তু তার দেখা মিলে না। অবশেষে বগির দরজার কাছে এসে দাঁড়িয়ে বাইরে দেখি উকি দিয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও মেহরাব নেই। ব্যাগ থেকে ফোন বের করে ওকে ফোন করলাম। ফোনের সুইচ অফ। কি মহা মুশকিল! এমন না যে আমি ওকে ছাড়া ঢাকায় যেতে পারবো না, কিন্তু আমার ওকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এই যে আমরা ঢাকায় ফেরা, পড়াশোনা শুরু করার ইচ্ছা, সবটাই তো ওর জন্য। নিজের ওপর খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে নিজের সব চুল টেনে ছিঁড়ে উপড়ে ফেলি। ট্রেন ছেড়ে দিবে, সময়ও হয়ে গেছে, বাঁশি বাজাচ্ছে। এখন আমি কি করব? ওকে ছাড়াই কি চলে যাব, নাকি নামবো? কিন্তু নেমে যদি ওকে না পাই, আর পেলেও যদি ওর রাগ না ভাঙে, ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে। এমনিতেও সন্ধ্যা হয়ে এসেছে, কেমন একটা আধার আধার ভাব বাইরে। ট্রেন ছেড়ে দিয়েছে, সামান্য গতিতে ছুটছে। এখনও মানুষ ট্রেনে উঠছে। প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার আগ পর্যন্তই এইভাবে মানুষ উঠতে থাকবে। কিন্তু আমি কি করব? নিজেকে অসহায় মনে হচ্ছে। হঠাৎ মুখ ভেঙে কান্না পাচ্ছে। নিজের প্রতি যে কি রাগ হচ্ছে, কেন যে আমি ওকে অমন কথাটা বলতে গেলাম। ট্রেন তখন প্ল্যাটফর্ম ছেড়ে যায়নি একেবারে, তবে আগের চেয়ে খানিক গতি বাড়ছে। আমি এবার ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে ট্রেন থেকে নামতে প্রস্তুত হলাম। যাই হোক হবে, মেহরাবের রাগ না ভাঙে কিছুতেই ঢাকায় যাওয়া যাবে না। দরজার কাছে এসে দাঁড়িয়ে লাফিয়ে ট্রেন থেকে নামতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ আমার কোমর পেঁচিয়ে ধরে ফেলে। আমি ভয়ে আটকে উঠে পেছনে ফিরেই দেখি মেহরাব। ততক্ষণে ঝকঝক করে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন অনেক গতিতে ছুটছে ট্রেন। মেহরাবকে দেখে আমি নিখুঁজ বোকা বনে গেলাম। এটা কি করে সম্ভব? তখন তো আমি খুব ভালো করে খুঁজেছি,
সে তো বগিতে ছিল না। মেহরাবের বুকের কাছে আমার মুখ, ও তখন আমায় ধরে আছে। আমি কি এক লজ্জায় আবিষ্ট হয়ে মরে যেতে যাচ্ছি, কিন্তু ওর কাছে কেন জানি ছুটতেও ইচ্ছা করছে না আর। তবে আমার এই ইচ্ছে কিংবা অনিচ্ছে তার কিছু যায় আসে না। মেহরাব আমার কোমর থেকে হাত সরিয়ে নিল, তারপর বলল, ওখানে গিয়ে বসো। আমি আবার জানালার কাছে গিয়ে ছিটে বসলাম। আমার পাশে এসে মেহরাবও বসলো। খানিক সময় দুজনেই চুপচাপ বসে রইলাম। তারপর মেহরাব কথা শুরু করলো। সে পেছনে ঘটে যাওয়া বিষয়টা বাদ দিয়ে নতুন কিছু বলল, জানলার কাছে এই আলো আধার মাখা সন্ধ্যায় তোমায় খুব ভালো লাগছে তোর না? আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। মেহরাব এবার বলল, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি লজ্জা পাচ্ছি। খুব ইচ্ছে করছে ওর হাতটা খপ করে ধরে ফেলতে, কিন্তু লজ্জার জন্য পারছি না। তবে ও যখন নিজে থেকে বলেছে আমার হাত ধরার জন্য, তবে আমার না বলার কোনো প্রশ্নই আসে না। আমি মাথা নত করে অন্যদিকে তাকিয়ে চাপা গলায় বললাম, শিওর। আমি ভেবেছিলাম মেয়েরাজ মজা করছে, হয়তো সে আমার হাত ধরবে না, কিন্তু সে আমায় বড্ড অবাক করে দিয়ে আমার হাত চেপে ধরেই রাখলো সারাক্ষণ। তখন আঁধার নেমে এসেছে, ট্রেনের ভেতর লাইট জ্বলছে। ঠিক এই সময়টাতে আমি কোনোদিন ঘুমাইনি, কিন্তু আজ আমার এত ঘুম পাচ্ছে কেন? পর 2-3 বার হাই উঠেছে, শরীর এলিয়ে পড়ছে। আমি জানি না ঠিক যে ছচ করে এলিয়ে পড়লাম মেহরাবের গায়ের উপর। তারপর ঘুমে তলিয়ে গেলাম বিছানা ভেবে ওর বুকের উপর। টের পেলাম অনেক পর, যখন ট্রেন এসে থামলো কামালপুর স্টেশনে। সব যাত্রীরা এক এক করে নেমে গেল। তখন মেহরাব আমার পিঠে আলতো করে স্পর্শ করে ডাকতে লাগলো। তোর না, এই তোর না। আমি পিঠে ওর স্পর্শ পেয়ে ঘাস শিউরে উঠে এক অনুভূতি নিয়ে ওর দিকে এলোমেলো চোখে তাকাতেই সে হাসলো। আমি লজ্জায় লাল গাঢ় হয়ে যাওয়া ওর থেকে সামান্য সরে আসতেই সে আমায় আরও কাছে টেনে নিল। তারপর আমার কানের কাছে তার ঠোঁট এনে বলল,